নমস্কার। আমার কথা কি শুনতে পাচ্ছেন? এটা কেউ কমেন্ট করুন কাইন্ডলি। কেউ একটা কমেন্ট করুন কাইন্ডলি যদি কথা শুনতে পান তো। হ্যাঁ, এই তো মৃণাল দা লিখেছে, শোনা যাচ্ছে। ওকে। হ্যাঁ, নমস্কার। আজকে কী কারণে লাইভে এলাম আশা করি সবাই জানেন সেটা। আজকের দিনটা আমাদের জন্য 2022 স্টেট পাস রেগুলার ডিএলএড ট্রেনিংভুক্ত যারা, আজকের দিনটা তাদের জন্য। দিনটা স্মরণ থাকবে সবারই কাছেই। 9ই ডিসেম্বর 2025 এই যে দিনটা আজকে তৈরি হলো, এর পেছনের অনেক কথা, অনেক গল্প। আজকে লাইভটা একটু বড় হবে, সেগুলো আজকে শেয়ার করবো আপনাদের সাথে। এতদিন আমাদের গ্রুপে এই যে আমরা বলি না যে আমরা লাইভ করি না, যেটা ইচ্ছা সেটা করে বেড়াই, কিন্তু আজকে আমাদের যে পুরনো কথাগুলো সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। মানে কোন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়ে আজকে আমরা এই জায়গাটাতে এসে দাঁড়ালাম, এই যে আজকে জিতলাম, এর পেছনের কাহানিগুলো কি কি। মানে অনেক হয়তো কথাগুলো বিতর্ক লাগতে পারে, বাট সেই বিতর্কিত বিষয়গুলো আজকে তুলব। প্রথমত আমাদের যে যে গ্রুপ অ্যাসোসিয়েশন, অল বেঙ্গল 2022 স্টেট ফার্স্ট ডিএলএড অ্যাসোসিয়েশন, এই যে জার্সিটা, তো এটা আমাদের আন্দোলনের সময় বানানো হয়েছিল পরবর্তীকালে। তো এই গ্রুপটা তৈরির মূলে যে কেসটা ছিল সেটাই ছিল এই কেসটা। অনেকেই জানেন, অনেকে জানেন না, অনেকে স্বীকার করেন, অনেকে স্বীকার করেন না, অনেকে এখনও দেখছি উল্টোপাল্টা কমেন্টের স্ক্রিনশট ইনবক্স আসছে। তো সে যে যেটা করছে করো, অসুবিধা কিছু নাই। যখন রাত্রেবেলায় গিয়ে আয়নাতে মুখটা দেখবে, তখন একবার নিজেকেই প্রশ্ন করো যে আদৌ কি সেটা ঠিক। মানে নিজেরা নিজেদের অন্তরাত্মা যেটাকে বলি আমরা, তো সেখানে কি আদৌ মানে এর অ্যান্সার দিতে পারো তোমরা? মানে এটাই শুধু বলার। আর এবার আসি আসল কথাটাই, কেসটার পিছনের গল্প। 2024 সাল জানুয়ারি মাসের 2 তারিখ একটা দেখবেন শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল হয়েছিল। তো সেই মিছিলে আমাদের দুটো গ্রুপ একসাথে হয়েছিল, এবং তখন আমরা সত্যি খুব ছোট্ট, মানে খুবই ক্ষুদ্র গ্রুপ ছিলাম। মানে সেইভাবে যে আমরা হাইকোর্ট চিনতাম বা এপিসি ভবন চিনতাম বা সমস্ত কিছু জানতাম, সেরকম কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানতামও না। মানে আমাদের নামে তখন 5 জনের গ্রুপ, সত্যি আমরা 5 জনেরই গ্রুপ ছিলাম, এটা আজকের দিনে অস্বীকার করলেও হবে না। তো আমাদের শিল্পীদের সাথে একসাথে আন্দোলন করা যায় না, এই নিয়ে আমাদের গ্রুপে আলোচনা হচ্ছিল। তো অর্পণ মুখার্জি ঐক্যমঞ্চের তো কথা হয়, তো আমরা ওই সহযোগিতাও করে যে হ্যাঁ আমাদের একসাথে হওয়া উচিত। তো আমরা একসাথে মিছিলও করি বা আন্দোলন করি। তো সেই দিনকে একটা ঘটনা ঘটে, ঘটনাটা আজকে শেয়ার করি যে কেন। মানে নাইলে তার আগে হয়তো আমরা একে অপরকে হয়তো ফেসবুকে মানে হয় না, মানে এ ওকে খোঁচা মারে, ও ওকে খোঁচা মারে, এরকম হতে থাকে। কিন্তু সেই দিন কিন্তু একটা ঘটনা ঘটেছিল, এবং সেটা অনেকেই জানে, অনেকে জানে না, তাও আজকে লাইভে রিভিল করি। সেটা হচ্ছে যখন মিছিলে শুরু হয়, মিছিলে লাইন দিয়ে একদিকে মেয়েরা দাঁড়ায়, একদিকে ছেলেরা দাঁড়ায়। তো সেই দিনকে মৌসুমিদি শিল্পীদি এরা যখন দাঁড়িয়ে থাকে, তো এই ঐক্যমঞ্চের অদিতিদি 4-5 জনকে ডেকে নিয়ে এলো, নিয়ে এসে আমাদের বয়সে ছোটো, তাও মহিলা দিদি বলে সম্বোধন করা উচিত, প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে বলে যে এদের এমনভাবে দাঁড়াও যেন এদের মুখটা কোথাও দেখা না যায়। আমি দেখলাম বিষয়টা, খারাপ লাগলো, বাট আমি সেই যে কিছু ইয়ে করা সেটা নয়। এইভাবে চলছে। ধর্মতলায় যখন মিছিলটা শেষ হলো, সেই দিনকে আবার একই মিডিয়ার সামনে হয়তো কথা বলছে কোনো একটা নিউজ চ্যানেলে, কারোর সাথে আমাদের প্রীতমের খুব ভালো সম্পর্ক, সেই হিসেবে প্রীতমের বাইট নিতে চাই। তো তখন প্রীতম বলে না না, আমার বাইট নিও না, মহিলা ক্যান্ডিডেট আছে এদের নাও। বলে তখন শিল্পীদি বা মৌসুমীদি এদের দিকে ইঙ্গিত করে, মহিলা আর কি বাইট নিতে যায়। তো সেই সময় বলে যে না না, এরা আমাদের 22 স্টেট পাসই না, তো এদের নেওয়ার দরকার না, এটা কেটে দেবেন। মানে ওই দিদি যেটা বললাম আর কি, তো উনি এরকম আচরণ করেছিলেন সেদিন। যদিও পরবর্তীকালে আমাদের একসাথে আবার মিলও হয়েছিল বা হয়, পরবর্তীকালে উনি ওবিসি নিয়ে ভুলভাল রটিয়ে বেড়ালো, কী কারণে আমি জানি না, কী এভিডেন্স আছে আমি আজও জানি না। তো সেই দিন যখন বাড়ি ফিরি আমরা সবাই, তো সেদিন আমাদের মাথাতে একটা জেদ চেপেছিল যে আর যাক এইরকম ব্যবহারে একসাথে আমরা কখনো আন্দোলনে যাব না। আমরা 5 জনের গ্রুপ হতে পারি, ছোট হতে পারি, হোয়াট এভার, আমরা আমাদের মতো থাকবো। মানে বাকি 52, তখন তো জানতাম না অ্যাকচুয়ালি কতজন সংখ্যা আমরা, বাকি ভাড়মে যায়, বাট আমরা এক জায়গায় থাকবো। যেটা আজও আমরা কিন্তু এক জায়গায়। মানে আজ অবধি আমাদের কোনো অ্যাডমিনের কেউ, আমরা ছোট হতে পারি
কেউ কোথাও কাউকে কাঠিবাজি হবে না, এটা আমাদের রুলস। তো এটা আমাদের ভালোও লাগে। তো সেদিন বাড়ি ফেরার একদিন পরে আমরা ঠিক করি যে কী কী জায়গায় আমাদের কেস গ্রাউন্ড সাজানো উচিত, যেটা সাজালে আমরা পরবর্তীকালে বেনিফিট পেতে পারি। তো আমাদের মধ্যে প্রথম কোয়েশ্চেন আছে যে আমরা সংখ্যায় কতজন, আমরা যে কম্পিটিশনটা দেবো আগামীতে, তো আমরা সংখ্যায় কতজন এটাই তো আমরা জানি না। তো আমরা উকিলবাবুদের কাছে যাই, জানার চেষ্টা করি। তো হ্যাঁ, সেই সময় কি কি ঘটনা ঘটেছিল বলতে 2023-এ আমি যখন আমার আমার নিজের বোন আর কি, তো ও বিএড দিয়ে টেট পাস। এবার আন্দোলন হয়, তো ও বলে তোরা আন্দোলন কেন করছিস, আর কিছুদিন দাঁড়িয়ে যা, তাহলে দেখবি যে মানে আমরাও তাহলে বুঝতে পারবো, ডিএলএডটা আমরাও করে নিই। আমার মাথা হঠাৎ করে ক্লিক করে যে আচ্ছা এই বিষয়, তো এই হচ্ছে গল্প। কিন্তু ওটা মাথা থেকে বেরিয়ে গেছিলো, আর কিছু ইয়েও নাই। কিন্তু এবার আমরা কোন উকিল ধরবো কি না ধরবো, সেই সময় আমাদেরকে সাদেকদা হেল্প করে, 17-র যে সাদেকদা উনি হেল্প করেন। তো সোমেশ স্যারের সাথে পরিচয় উনিই করান। এবার এতে শিল্পীদি যায় আমাদের হয়ে, গিয়ে কথা বলে আইনজীবীর সাথে। তো উনিও পরামর্শ দেন যে তোমরা আরটিআই করো, আরটিআই করে বোর্ড উত্তর দিক না দিক, মামলা করে তোমরা কতজন আছো সংখ্যায় পুরো বিষয়টা বের করে নেওয়া যাবে। তো সেই মতো সেই আইনজীবীর পরামর্শ মতোই আমরা যা যা প্রসেস সেগুলো মেনটেন করি। আমাদের তরফ থেকে 2জন আরটিআই করে, একটা শিল্পীদের একটা হচ্ছে আমি। এবং সমস্ত তথ্য পরবর্তীকালে দেখবেন রিট পিটিশনও ফাইল করা হয় শিল্পীদের তরফে। এবং আমরা শুধু একটা তথ্যই বাইরে প্রকাশ করেছিলাম, সেটা যে আমরা সংখ্যাটাই কত, কোনো কাগজ কোনো ডকুমেন্টস কোথাও কিচ্ছু না, জাস্ট মুখে বলে দিয়েছিলাম যে আমরা হলাম 52,149, এই সংখ্যাটা। কেউ বিশ্বাস করলে করবেন, কেউ বিশ্বাস না করলে করবেন না, হোয়াট এভার। আর না হলে নিজেরা বের করে নিন। কিন্তু বিএড কত আছে সংখ্যায়, এনআইএস কত আছে সংখ্যায়, বা বাকি সংখ্যাগুলো কী আছে সেটা বলেনি। কিন্তু হ্যাঁ, এনআইএস ডিএলএড এর সংখ্যাটা বলে দিয়েছিলাম, বাকি উজ্জ্ব রেখে দিয়েছিলাম। বিপিএড যেমন 1,000-1,200 মতো আছে, ওগুলো উজ্জ্ব রেখে দিয়েছিলাম সেদিনকে। কেন না, তাদের সংখ্যাটা বেশি, তারা চাইলে এক জায়গায় হয়ে যেতে পারে। আমরা যেমন দেখবেন প্রশ্নভুল মামলায় অনেক উকিল, অনেক কেস গ্রুপ, অনেক ইউটিউব চ্যানেল, অনেকে আছেন যারা কি হয় মানে টাকা দাও আমরা পিটিশনার বানিয়ে দিচ্ছি, মানে তাদের সংখ্যাটা আমাদের থেকে বেশি, আর আমরা কিন্তু সংখ্যায় কম। তো সেম সিচুয়েশনটা ভেবেই আমরা এই ব্যাপারটা থেকে মানে ফোকাসটাকে ঘোরানোর চেষ্টা করি এবং সফলও হই। তো যাই হোক, এর তখনই আমরা গ্রুপে যখন ফান্ড তোলা শুরু করি, আমরা বলি যে পিডিএফ মামলা করব। আমরা আজও আমরা মনে করি যে সেদিনের সিদ্ধান্ত আমাদের সঠিক ছিল যে আমরা পিডিএফ মামলা করব। 13ই ফেব্রুয়ারি 2024 প্রথম আমাদের মামলা ওঠে এই বিএডের। তো সেদিনকে মামলায় জাস্টিস রাজেশেখর মান্তা শোনেন। সেদিন আমাদের পক্ষ থেকে সিনিয়র আইনজীবী অনেকেই ছিলেন, অর্ডার কপিগুলো দিয়ে দেবো, দেখলেই পাবেন। কুন্তল রায় ছিলেন এওআর আমাদের, সৌমেশ স্যার ছিলেন, চতুর্বেদী স্যার ছিলেন এখন যিনি লড়লেন, আবার সুবিশ সেনাল স্যার ছিলেন যিনি এখন বোর্ডের হয়ে লড়ছেন, তিনি তখন আমাদের হয়েছিলেন। তখন উনি বোর্ডের আইনজীবী ছিলেন না, পার্মানেন্ট ছিলেন না, কারণ বোর্ডের পার্মানেন্ট আইনজীবী হলে এই বিষয়ে লড়া যায় না, বিষয়টা হচ্ছে এরকম। তো এরকম আইনজীবী প্যানেল দিয়ে লড়ানো হয় প্রথম দিন। দ্বিতীয় দিন আমরা কিন্তু মানে আমাদের ফান্ডের ইস্যু হয়, যে কারণে আমরা চতুর্বেদী স্যারকে আউট করে দিই, যে না আমাদের একজনই থাকবে সুবিশ সেনাল স্যার, একটা সিনিয়র, মানে দুটো সিনিয়র দেওয়ার প্রয়োজন নেই, বাকিরা যেমন অ্যাজ ইট ইজ সেরকমই থাকবে। তো প্রথম দিনের হিয়ারিংয়ে আমাদের 80,000 খরচা হলো, দ্বিতীয় দিন হিয়ারিংয়ে 70,000 খরচা হলো, আর এই রিট পিটিশনটা ফাইল করতে খরচা হলো 25,000। এই ছিল আমাদের ওই মামলাটার পেছনে খরচের মানে জিস্ট আর কি। তো আমার আজও মনে আছে এই টাকাটা আমরা পেয়েছিলাম 303 জন, মানে আমাদের কেস আপডেট গ্রুপে যে মোট 303 জন ফান্ড দিয়েছিল সেই সময় প্রথম, তো তাদের টাকাতেই এইটুকু কাজটা হয়েছিল। তারপরেও কিছু টাকা, সামান্য কিছু টাকা বেঁচেও ছিল। তো এই হচ্ছে বিষয়। এবং সেই দিনকে আমাদের দ্বিতীয় দিন একটা ইন্টারিম অর্ডার বেরোয় যে বিএড দেখিয়ে যারা টেট পাস তারা যদি পরবর্তীকালে কখনো নিয়োগে বসতে যায়, তাহলে তাদেরকে আগে প্রমাণ করতে হবে যে তারা আদৌ ভ্যালিড কিনা নিয়োগে বসার জন্য, তারপরে তারা আসবে নিয়োগে বসার ক্ষেত্রে। যে বিষয়টা আজকেও কোর্টে ওই বিষয়টায় বারংবার উঠেছে, যারা হিয়ারিং দেখেছেন বারংবার দেখবেন শিল্পী সেন ম্যাটার খুব উঠছিল। বিষয়টা হচ্ছে এটা, ওই ইন্টারিম অর্ডারের কথাটা আমরা কিন্তু কোথাও কখনো কোনো জায়গায় বলিনি, বলার চেষ্টা করিও নি। কেন করিনি? কারণ ওই ইন্টারিম অর্ডারটাকে ব্রেক করার চেষ্টা করবে সবাই, অনেকেই মামলা তুলে ওই ইন্টারিম অর্ডারটাকে ভাঙার চেষ্টা করবে। যেমন 17 দাদা দিদিরা ইন সার্ভিসকে নিয়ে একটা ইন্টারিম অর্ডার বের করে নিয়ে নিজেদের কাজটা গুটিয়ে নিয়ে বেরিয়ে গেল, আমরাও ওইরকমভাবে একটা আটকে রাখলাম, কেননা আমাদের পয়সা কম। এবার দেখবেন ছোটোবেলায় একটা আমাদের স্টাইল ছিল আমাদের কান্দি মুর্শিদাবাদের দিকে, যখন আমরা অনেক দূরে স্কুল, তো স্কুলে যখন যেতাম মানে যখন সাইকেলের রেস হতো, মানে যেটা আমি করতাম বেশিরভাগ সময়, সেটা হচ্ছে নর্মাল স্পিডে যেতাম, আমার সাথে আরও যারা যেত সাইকেল চালিয়ে তারা আরও স্পিডে চালাতো, তাদেরকে আমি আগে ছেড়ে দিতাম। ছেড়ে দেওয়ার পরে যখন লাস্ট 1 কিলোমিটার বাকি স্কুল ঢোকার, তার আগে তাদের পেছনে
বেল বাজাতাম, তারা তারা ভাবতো আমার কাছে চলে এসেছে, তারা আরও নিঃশ্বাস নিত, আরও দৌড়াতো। তো এরকমভাবে যেতে 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 তারা হাঁপিয়ে যাওয়ার যখন, তখন তাদেরকে টুক করে ওভারটেক করে বেরিয়ে যাও। এটা ছিল আমার পলিসি। তো এক্ষেত্রে আমরা জাস্ট মানে এরকমই একটা পলিসি এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি আমরা, যে আমাদের ইন্টারিম অর্ডার বেরিয়ে গেছে, বা চুপচাপ বসে থাকো, যার পিছনে আগুন লেগেছে সে দৌড়াদৌড়ি করুক। অনেকেই গ্রুপে আমাদেরকে গালমন্দ হেনা তেনা হাবি জাবি অনেক কিছু বলেছে, যে ভাই মামলাটা কি হলো, মামলাটা কি হলো, মামলাটা কি হলো। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা থেকে আমরা বেরোতে চাইছিলাম। আর আমার খুব মনে আছে যেদিন ফার্স্ট আমরা মামলাটা ফাইল করেছিলাম, তো সেদিনকে ওই মৌসুমিদি, শিল্পীদি, শক্তি, যে তখন ফুড ডেলিভারির কাজ করতো আমাদের বহরমপুরে, ও ছিল আমার সাথে সেদিন। তো আমরা সেদিন গেছিলাম, এই যে আইনজীবীরা আজকে দেখছেন না, এই যে ফিরদৌস শামীম বা হেনাতানা, এদেরও চেম্বার গেছিলাম। এমন কোনো চেম্বার নাই যে ঘুরিনি সেদিন, ওই 2-3টে দিন। তো ইনারাই বলেছিলেন যে টেট সার্টিফিকেট বাতিল হবে না, এটা মানে লাইফ টাইম, হেনা তেনা হাবি যাবি অনেক কিছু। কিন্তু আজকে দেখবেন যে আইন বিচারক নিজেও বলেছেন এই কথাটা, যে মিস্টার শামীম যে সাবমিশন দিয়েছে, তো টেট সার্টিফিকেট, তার সাথে আমরা এগ্রি নই। এই যে বিষয়গুলো, এই কথাটা উনি অলরেডি আজ মানে জজ সাহেব নিজেই বলেছেন। তো আমার খুব ভালো লাগছিল ওই সিনটা, ওই সিচুয়েশনটা দেখতে, লাইভ স্ট্রিমিং যখন দেখছিলাম। আপনারাও দেখেছেন, আমিও দেখেছি। এই তো হচ্ছে বিষয়। এরপরেতে আর এরপরেতে আর যে বিষয়গুলো জানা দরকার আপনাদের, তো এরপরে আমরা ওই যে ডাটাটা, সেটা মামলা করে বের করি। এরপরে মাঝপথে দেখবেন যে এমপি ক্ল্যারিফিকেশন মামলা আছে, যেটা মধ্যপ্রদেশের সার্টান গ্রুপ যারা ডিএলএ ট্রেনিং প্রশিক্ষণপ্রাপ্ত, তারা রমেশ রোয়ালের সাথে, মানে ওখানকার পুরো স্ট্র্যাটেজিটা সাজায় রমেশ রোয়াল স্যার। তো ওনার সাথে আমাদের শুভমের সাথে ভালো সম্পর্ক, তো ওরা গেছিল দিল্লি মামলাটা নিয়ে। তো সেই সময় আমরা সবাইকে অ্যালার্টও করি যে ভাই দিল্লির এমপি ক্ল্যারিফিকেশন মামলাতে নিয়ে আমাদের ভাবা উচিত, বা এখানে আমাদের কিছু ফান্ড দিয়ে সাহায্য করা উচিত, বা যারা লড়ছে তাদের হাতটাকে শক্ত করা উচিত। কারণ ওই কেসে অলরেডি যারা এমপি তারা প্রায় 1.5-2 কোটি টাকার উপর অলরেডি খরচা করে দিয়েছিল। তো আমাদের এই ক্ষুদ্র গ্রুপের পক্ষে, মানে যদি তাদেরকেও যদি বলি যে হ্যাঁ পুরো পয়সা দিতে পারবো আমরা উকিল দাঁড় করাবো, হ্যাঁ না, পসিবলই ছিল না। তো তাদের সাথে আমাদের কথা হয়ে এটাই দাঁড়িয়েছিল জিস্ট, যে আমরা 4-5টা রাজ্য মিলে একজন সিনিয়র আইনজীবীর টাকা শেয়ার করব। আমরা ওই মামলাটা জিতি, এবং সাকসেসফুলি, এটা অহংকার বলুন, গর্ব বলুন, যে 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 আইনজীবীকে আমরা সিলেক্ট করেছিলাম, অর্থাৎ যার এওআর ছিল মনদীপ কারালা, তো গোপাল শঙ্কর নারায়ণ স্যার, তো ওনাকেই আমরা পেমেন্টটা করেছিলাম। উনিই দেখবেন এমপি ক্ল্যারিফিকেশন মামলার ফাইনাল যে আর্গুমেন্টটা, সেটা উনিই করেছিলেন। এবং ওটার বেসিসেই এই যে আজকে কোর্ট রুমে রেট্রোস্পেক্টিভ আর প্রসপেক্টিভের যে ঝামেলা, সেটা উনিই সেদিন সলভ করেছিলেন কোর্ট রুমে, এবং ডিএলএডের সুরক্ষাটা সেই দিনে হয়ে যায়। মানে আমাদের এই হচ্ছে ব্যাপার, যারা ইন সার্ভিস তাদেরই শুধু চাকরিটা প্রোটেক্টেড, বিএড দিয়ে যারা টেট পাস, বাকি সব বাতিল। এই যে গল্পটা, সেটা সেই দিনই সবারই সামনে প্রকাশিত হয়ে যায়। এরপরে চুপচাপ। তো এই যে এখন যে বিষয়টা এলো, যে 23-25 ব্যাচের যে ডিএলএড, 23-25 ব্যাচের যারা বিএডের টেট পাস, পরবর্তীকালে 23-25 ব্যাচ করেছে, আউট। যারা 23 টেটের 23-25 ব্যাচ, তারা আউট। আচ্ছা, যারা 14 টেট পাস 23-25 ব্যাচ, তারাও আউট। পুরো বিষয়টা আশা করি আপনাদের কাছে আমি বলতে পারলাম, যে আজকের মামলার গল্পটা কি হলো কি হলো না। তো এরপরে আসি আসল বিষয়। আসল বিষয়টা কি, সেটা হচ্ছে যে খুব তাড়াতাড়ি, হয়তো আগামীকাল বা হয়তো পরশুর মধ্যেই, যাদেরকে আজকে আমরা হারালাম, এই যে আমরা এত আনন্দ নৃত্য মানে এত কিছু করে বেড়াচ্ছি, তারা কিন্তু ডিভিশন বেঞ্চে যাচ্ছে, এবং তারা একত্রিতভাবে যাচ্ছে। তো এই যে তারা একত্রিতভাবে যাচ্ছে, আমাদের দেখুন, আমাদের অ্যাসোসিয়েশন গ্রুপের বললাম না, একটা ইগো বলুন বা একটা ইজ্জত বলুন, বা যা কিছু মাথায় যে জেদ চেপেছিল বলুন, সেটা ছিল অ্যাকচুয়ালি এই মামলাটা। তো এই মামলাটার রায় চলে এসেছে। সমস্ত 2022 স্টেট পাস যারা ফান্ড দিয়েছেন, যারা রাস্তায় আন্দোলন করেছেন, সেটা যে গ্রুপই হোক, ওসব গ্রুপ বুঝি না, তারা 22 স্টেট হিসেবে রাস্তায় রিপ্রেজেন্ট করে, আমি এটাই বিশ্বাস করি। তো তাদেরকে ডেডিকেট করছি। যারা ঘরে বসে আছেন, তাদের প্রতি কোনো ডেডিকেশন নাই, স্বার্থপর হলেও এটাই সত্য। যারা ফান্ড দিয়েছেন তাদেরকে ডেডিকেশন করছি। মানে পাস হয়তো 52,000 আছি, রাস্তাতে ওই 2-3 হাজার কি 4 হাজার কি 5 হাজার হয়তো রোটেটভাবে নেমেছেন। এই 5,000 জনকে এই মামলার জিতটাকে আমি উৎসর্গ করি, আর যারা ফান্ড দিয়েছেন তাদেরকে উৎসর্গ করি। এ হচ্ছে সোজা হিসাব। আর যদি ডিভিশনে যেতে হয়, রায় এসেছে, সমস্ত 22 স্টেট পাসের দায়িত্ব এই রায়টাকে আটকানোর। কেন না, এটা কিন্তু একটা মাদার রায় বলতে পারেন, যেটা আমাদের 22 স্টেট পাসরা এই প্রথম আমরা কোনো একটা বিষয়কে সামনে নিয়ে আসতে পারলাম।
এই হচ্ছে মানে একটা নিজেদের সাপেক্ষের একটা বিষয়, একটা বৃহৎ অঙ্কের সংখ্যাকে টোটালি সারা জীবনের জন্য ইনভ্যালিড করলাম। মানে এই প্যানেলে আমাদের যাদের চাকরি হবে, যদি না হয় আমাদের রাস্তা ক্লিয়ার, পরের প্যানেলেও আমরা চাকরি পাবো। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমরা নিজেদের কাছে আজকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় নিয়ে এলাম। যেমন দেখুন আজকেও 14 টেটওয়ালারা এখানে সবাই বসছে। এই যে ব্যাপারটা, তারা আজকে কিছু করেছে বলেই তো 14 টেট আজকেও চাকরি ক্ষেত্রে অ্যাভেলেবেল। এটাই তো, এটুকুই বলার ছিল। আজকে রাত্রে টেলিগ্রাম মিটিং আছে, সবাই জয়েন করবেন। আর অনেকে বলছেন যে আর কি মামলা বা অনেক কিছু, তো সেগুলো আগামীতে আপনারা জানতে পারবেন। আর হ্যাঁ, সমস্ত 2022 স্টেট পাসের এবার নিজেদের দায়িত্ব। এই মামলা ডিভিশন বেঞ্চে যে যাচ্ছে সেখানে কাউন্টার দেওয়ার জন্য আইন মানে উকিলবাবু রাখবেন কি রাখবেন না, কারণ সেখানে কিন্তু এই যে আইনজীবীরা আপনি এখানে রেখেছেন সেগুলো কিন্তু আর আর গল্প নয়, সেখানে আরও টপ লেভেলের নামবে। কারণ এবার আপনার বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের সংখ্যাটা আরও বড়, তারা একত্রিত হবে, একত্রিত হয়ে ডিভিশন বেঞ্চে নামবে। জজ সাহেবকে ধন্যবাদ যে তিনি পরপর 5 দিন 7 দিন আর্গুমেন্ট মানে শুনানি করিয়েছেন, করি এত বড় একটা জটিল বিষয়কে উনি খুব সুন্দর সুষ্ঠুভাবে পার্টে পার্টে কিন্তু অর্ডারটা দিয়েছেন। অর্ডার কপি আপলোড হলে গ্রুপে বা সমস্ত জায়গায় পোস্ট করে দেবো, আপনারা পেয়ে যাবেন। এটুকুনি বলার। আর থ্যাঙ্কস তাদেরকে যারা এই মামলার পিটিশনার হিসাবে সেদিন গেছিলেন। যেমন আমাদের মুর্শিদাবাদের ছিল রায়হান, শিল্পীদি মেন পিটিশনার হুগলি থেকে, বীরভূম থেকে ছিল মৃন্ময়, বাঁকুড়ার ছিল মৃণালদা, নদিয়ার প্রীতম ছিল, মৌসুমিদি ছিল, ফারাজি ছিল, মানে সেই দিন সেই সময় আর কি। হ্যাঁ, শুভঙ্কর দাস সাউথ 24 পরগনার। এই যারা পিটিশনার ছিলেন তাদেরকে ধন্যবাদ যে তারা সেই দিন অন্তত সময়টা বের করে সাইন করে এসেছিলেন। তো আবার এই নতুন যে ক্যান ফাইল হয়, ক্যান ফাইলেও আমাদের রামিজ আছে, শিল্পীদি আছে, মৃণালদা আছে, মৌসুমিদি আছে, আর শ্যাম আছে, এরকম আরও আছে আর কি। হ্যাঁ, আর একটা ক্যান ফাইল হয় সেখানে শুভম আছে আর আমি আছি, কারণ সেই দিন আমি মানে মিনিমাম 2-3 জন দরকার, তো কেউই ছিল না, শুভম ছিল আর আমি অ্যাফার্ম করি, কমপ্লিট করি। যেটা এই আজকে হলো মানে ফিরদৌস শামীমের যে কেসটা, সেখানেও আমরা জিতেছি। এই হচ্ছে বিষয়। তো এরপরে ডিভিশনে আছে, ডিভিশনে আমাদেরকে নোটিশ করবে, যেহেতু আমরা রেসপন্ডেন্ট হয়ে গেছি। আপনারা অর্ডার কপি দেখলেই পাবেন। মানে আমাদের নট অনলি ক্যান, আমরা এখন রেসপন্ডেন্ট, মানে বোর্ডকেও যেমন নোটিশ করবে সেরকম কিন্তু আমাদেরকেও নোটিশ করবে। এখানে নোটিশটা মানে অ্যাজ এ ব্যক্তি অঙ্কুরের নামে হয়তো নোটিশটা হবে, শিল্পীদির নামে হয়তো নোটিশটা হবে, শ্যামের নামে হবে, মৌসুমীদির নামে হবে, শুভমের নামে হবে। কিন্তু এই যে বিএড দেখিয়ে টেট পাসের যে কনসেপ্ট বা যে গল্পটা, সেই নোটিশটা কিন্তু অ্যাকচুয়ালি একজন রেগুলার ডিএলএড বা স্টেটকেই চ্যালেঞ্জটা জানানো হবে। মানে এখানে ব্যক্তি হয়তো নামটা উঠছে, বাট স্বার্থটা আমাদের সবারই সার্বিক জড়িয়ে আছে। আশা করি পাগলেও নিজের ভালোটা বোঝে। তো আপনারা এগিয়ে আসবেন, ডিভিশন বেঞ্চে লড়াইটা দেবেন। হ্যাঁ, আর যে ফান্ডের যে ব্যাপারটা বলছি, আপনারা ফান্ড দিয়েছেন তাই লড়তে পেরেছি, তাই হয়তো আজকে জেতার জায়গাটা এসছে। মানে ফাঁকা মাঠ দেওয়া হয়নি, এই যে ব্যাপারটা। তো আগামী দিনে আশা করি আপনারা পাশে থাকবেন, তবেই লড়াইটা হবে, নচেত লড়াইয়ের কোনো মূল্য নাই। আর একটা কথা, এই কেসের রায়টাকে যদি আপনি কন্টিনিউ রাখতে পারেন, তবেই কিন্তু পরবর্তীকালে আপনার বাকি যদি কোনো এলিমিনেশন বলুন বা সমস্ত বাকি কিছু কাজ যদি করতে চান বা এগোতেও চান, তবেই কিন্তু সেগুলো পসিবল। আর এটাই যদি আপনার আউট হয়ে যায়, মানে আসলটাই, তাহলে কিন্তু আপনার কোনো কিছু কাজ হবে না। মানে সেই বাড়ির ভিতটাই যদি লড়বড়ে থাকে, আপনি 3 তলা বানাবো বললেও বানাতে পারবেন না। বিষয়টা এরকমই। তো এটুকুই নিয়েই বলার, এর বেশি কিছু আর বলার নাই। আর হ্যাঁ, আগেও বলেছিলাম, আবারও বলছি, যারা ওই প্রশ্নফুল মামলার যেমন হাজারখানা মামলা হয়েছে, করতে কিছু পারেনি কিন্তু। হ্যাঁ, তো সেরকম এই মামলাতেও পিছনে আমাদের অনেকেই লাগবে, কারণ আমাদের শত্রু সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু কেউ কিছু করতে পারবে না, আমরা জিতবো, এটা হচ্ছে কথা। যেমন করে হোক মানে জিতবো, মানে জিতবো, যে কোর্টে যেমনভাবে খেলা হোক জিতবো। আর হ্যাঁ, স্পেশালি থ্যাঙ্কস টু সোমেশ ঘোষ স্যার, আরও যারা রয়েছেন তাদেরকেও, আমাদের যারা আইনজীবী প্যানেল। এবং হ্যাঁ, থ্যাঙ্কস যারা ওনাদের হয়ে লড়েছেন, তাদের মধ্যে হয়তো অনেকে আছেন যারা খুব ভালো মানুষ। তো এই বিষয়, তারা হয়তো অনেক সময় লাইভ দেখে, কাউকেই খারাপ কিছু বললাম না, এটুকুই। যাই হোক, আজকে টেলিগ্রাম মিটিং আছে, সবাই আসবেন, কথা হবে আমাদের। আজকের দিনটা 22 স্টেটের। জয় 22 স্টেট।